আমরা প্রবাসী ভাই, আমরা সব সময় চিন্তায় থাকি যে কখন দেশে যাব, কখন প্রিয় মানুষগুলার মুখ দেখবো। আমি দেশে যাইতে চাই, আমার বউ আমাকে বলে জানেন, আমাকে নাকি খাবারের সাথে বিষ খাওয়াই মাইরা লাগবে। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। 2023 সালে তখন আমি বাংলাদেশে চাকরি করি। আমার এক বন্ধু ছিল, ওর বোনটা অনেক সুন্দর ছিল, তাকে আমার পছন্দ হয়েছে, সেও আমাকে পছন্দ করছে। তারপর মেসেজে আমাকে অনেক কথা হয়েছে। তারপরে সে বলল একদিন যে আমার সাথে একটু দেখা করো। তারপর আমি এর পরের দিনই আমি দেখা করছি। দেখা করার পরে সে আমাকে প্রপোজ করছে, বলছে যে আমি আপনাকে অনেক ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার সাথে থাকতে চাই, আমি আপনার পাশে থাকতে চাই। তারপরে তার সাথে সম্পর্কে জড়াইছি, তো কথা বলতাছি সুন্দর। তারপরে তাকে অন্য জায়গাতে দেখতে আসছে তার বিয়ের জন্য, অন্য জায়গাতে ছেলে আসছে দেখতে। ওই ছেলে পছন্দ করছে ওনাকে। পছন্দ করার পরে আমার আবার বলতাছে যে এমন এমন, আমি তোমারে বিয়া করবো, আমি তোমার সারা জীবন তোমার বাসায় থাকতে চাই, তুমি আমার করবা না? আমি আর মাঝে কিন্তু আমার বিদেশের মালয়েশিয়ার জন্য আমি কাগজপত্র জমা দিয়ে রাখছি। তারপর আমি বলতেছি আমি এখন বিদেশ যাবো, এখন এই সময়ে আমার ফ্যামিলির বিয়ের সাথে কথা বললে, আমি ফ্যামিলির ছোট ছেলে, আমরা তিন ভাই ছোট আমি সবার। তাই আমি কি দেখো, তো আমার তো বড় ভাই রয়েছে, আমি আবার বিদেশে যাব, তো এখন তো বিয়ে শাদী করা সম্ভব না। তারপর সে আমারে ব্ল্যাকমেল করা শুরু করলো যে আমি মইরা যাবো, আমি তোমাকে বাড়িতে যাই উঠমু যদি আমার বিয়ে না করো। তারপরে আমি ভাবলাম যে আমি বিদেশের লাইন দিছি, যদি সে একটা কিছু উল্টাপাল্টা কিছু কইরা ফেলায় তাহলে আমার লাইফটা শেষ। আমি এই বিদেশে আসতে পারবো না, বা এই দেশে আমার লাইফটা শেষ হয়ে যাবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব। তারপর মেয়ে তার বাড়ি থেকে পালিয়ে চলে আসা, সে আমারে ফোন দিতেছে রাস্তায় আইসা। তারপর তাকে কি করলাম, তাকে নিয়ে আসি। মেয়ে তার বাসা থেকে পালিয়ে আমার সাথে চলে আসছে। তারপর আমি আমার পাশে বাড়িতে রাখছি, আমি ডিরেক্টলি আমার বাড়িতে উঠাই নাই, আমি আমার বাসায় চলে এসেছি, যেমন বুঝতে না পারে যে আমার কাছে নিয়ে আসছি বা এরকম করে। সকালবেলা মানে যেদিন মেয়ে আসছে তার পরের দিনই সকালবেলা তার বাবা এবং তার চাচতো ভাই আমাদের বাড়িতে যায়। যায় আমার ডাক দিছে, ডাক দিয়া বলতেছে এমন এমন যে আমরা শুনছি যে আপনি নাকি মেয়েরা আনছেন। মেয়ে কোথায়? মেয়েরে যেভাবে আনছেন ঠিক সেভাবে আমাদের বাড়িতে পৌঁছে দেন। তা আমি তখন ডিরেক্টলি বলতে পারি না যে আমি মেয়ে আনছি। তখন তার স্বাস্থ্য বাইরে আমি ডাক দিয়ে নিলাম, নিয়ে বলছি হ ভাই আমি আনছি, এখন তাকে যেখানে রাখা আমি সেখানেই রাখছি, তো সে তার নিরাপত্তায় আছে, এখন আপনারা যেটা বলেন আমি ঠিক এটাই করবো। তখন তার বাবা বিরা বলতেছে আমার মেয়ে যেভাবে আনছো ঠিক সেভাবে দিয়া দাও। তারপর আমি কি করলাম, তা আমি যেভাবে আনছি ওইভাবে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিছি। আমি জানি যে মেয়ের বাবা বিয়ে দিব, যেহেতু মেয়ে নিয়ে আসছি, মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল অন্য জায়গায়, যেহেতু মেয়ে নিয়ে আসি গ্রামে জানাজানি হয়েছে, তো এটাতে মেয়েরও মান সম্মান নষ্ট হয়েছে, আমার মান সম্মান নষ্ট হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে মেয়েকে পাঠিয়ে দিলে মেয়ের বাবা আমার কাছেই বিয়ে দিবে, অন্য জায়গায় আর বিয়ে দিবে না। তো আমি পাঠিয়ে দিছি ওই বাড়িতেই। পাঠিয়ে দেওয়ার পরে তারপর মেয়ের বাবা খোঁজ খবর নিয়ে দেখে না ছেলে ভালো। আমি ছেলে এরকম ছেলে, আমি একটা সিগারেট বিড়ি বা বাজে চলাফেরা ওইরকম কিছু না। আবার ওর ভাইয়ের বন্ধু ছিলাম আমি, ওর ভাইও জানে যে আমি কোন টাইপের ছেলে বা কিরকম ছেলে। ওর ভাইও ওরা বলছে যে না ছেলে ভালো, ছেলে চলাফেরাও ভালো, সবকিছু দিক দিয়ে ভালো, তো আমার বোনের বিয়ে দিতে সমস্যা নাই। তারপর মেয়ের বাবা ভাই সবাই রাজি হলো যে আমার কাছে বিয়ে দিবে। তো মেয়ের বাবা আসলো, মেয়ের ফ্যামিলি থেকে অনেকজন আসছে, এলাকার মাথাওয়ালা লোক আসছে, আইসা তারপরে আমাদের বিয়ে সম্পূর্ণ করলো। যাক আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু ফ্যামিলির ছোট ছেলে ছিলাম, আমার ফ্যামিলির অনেক স্বপ্ন ছিল যে আমি একটা ভালো কিছু কইরা তারপরে বিয়ে শাদী করবো, সবাই দেখে শুনে করাইবো। তো একদিক দিয়ে এটা স্বপ্ন ছিল, আর একদিক দিয়ে আমি আমার বড় ভাইয়ের আগে বিয়ে করছি। তো দুটা মিলে একটু ফ্যামিলি রাগ ছিল, তখন আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট দেয় না, কারণ আমার ফ্যামিলি একটু রাগ ছিল। তারপর আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমার বিয়েতে যা করার আমি করছি। তারপর আমাদের সংসার জীবন অনেক ভালো যাইতাছে। সে অনেক ভালো ছিল, সে ওদের বাবার বাড়িতে যদি যা থাকতো আমাকে ফোন দিয়ে নিয়ে যাইতো, সে আমার ছাড়া মানে একদিন থাকতো না। মানে অনেক ভালো ছিল, অনেক ভালো সম্পর্ক আমাকে ওই সময় চলতেছে। তারপর আমি বিয়ের 4 মাস পরে আমি চলে আসি মালয়েশিয়াতে। দেওয়ার পরে আজকে 3 বছর হয়েছে আমি বিদেশে আছি। 3 বছরে আমাদের সংসার অনেক ভালো চলছিল। তারপর আমি যখন দেখছি সেই উল্টাপাল্টা চলাফেরা করে, আমার বাবা মায়ের সাথে কথাবার্তা বনে না বা আমাকে একটু সময় কম দিতেছে, তখন আমি বুঝে ফেলাইছি যে সে অন্য কাউকে সময় দিতেছে, সে অন্য ছেলের সাথে কথা বলতো। তো এটি আমার ফ্যামিলি জানাজানি হয়েছে। হওয়ার পরে আমার মা বলছে যে এমন এমন তোর বউ কার সাথে কথা বলে এত রাত্রে, আমরা তো শুনতে পাই। তারপর আমি বলতাম যে আমার সাথে কথা বলে সে, আমার বউকে বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলতাম। তারপরে আমার বাবা মায়ের সাথে মিথ্যা কথা বলে আমি আমার মতো করে তাকে বুঝাইতাম, দেখো এইসব ভালো না,
আমি তো আছি, তুমি আমার সাথে তো কথা বলতে পারো। আমি 12-13 ঘন্টা ডিউটি করার পরে তারপর তোমার সময় দিতে চাই, তুমি আমার সময় দাও না, বিজি দেখাও, তোমার ঘুম আসে এই সেই বলে তুমি আমার ফোন রেখে তুমি অন্যজনকে সময় দাও রাতে 3টা 4টা পর্যন্ত। দেখো এগুলা ছাইরা ভালো হয়ে যাও। সে বলতো আমাকে কিছুদিন সময় দাও, আমি ভালো হয়ে যাবো। এরকম করতে করতে অনেকদিন হয়ে গেছে প্রায়। অনেকদিন হয়ে যাওয়ার পরে আমার বড় ভাই তারপরে কি করছে, আমার বড় ভাই আমার ওয়াইফের ফোনটা আসার মেরে ভাঙ্গা ফেলাইছে। আমার ভাই ভাবছে কি ফোনটা ভাঙ্গা লাইলে সে আর বাজে সম্পর্কে জড়াইবে না বা অন্য কারোর সাথে কথা বলবে না। আমার বড় ভাই আমার ওয়াইফের ফোন তারপর ভাঙ্গা ফেলায়। ভাঙ্গালার পরে একটু ঝামেলা চলতেছে, আমার ফ্যামিলির ভিতরে ঝামেলা চলতেছে, আর তার কিন্তু মা নেই। তারপর সে কি করছে, রাগ করে চলে আইছে তার ভাইয়ের শ্বশুর বাড়িতে এসে থাকছে, বলতেছে যে দেখো আমি কটা দিন এনে থাকি, একটু আমার ঠান্ডা মাথায় থাকতে দাও। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে থাকো। তখন আমি তাকে কি করলাম, একটু বোঝানোর চেষ্টা করলাম মানুষ ভুল করতে পারে। এখন যদি আমরা চারপাশে দিয়ে চাপ দিই, দেখা যাচ্ছে তার মেন্টালিটি সমস্যা হইতে পারে বা সে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে। তার মা নাই তো আমি ওইটা ভাই ভাই তাকে আমি সান্ত্বনা দিতে, যেহেতু সবাই চাপ দিতেছে প্রেশার দিতেছে, তাকে আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমি যদি চাপ দিই দেখা গেছে সে একটা উল্টাপাল্টা কিছু করবে। তারপর তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, ঈদ আসলো, ঈদের কেনাকাটা করে দিলাম, সবকিছু ভালো চলতেছে। তারপর সে তার ভাইয়ের লগে কি বললো যে সে আমার সংসার করবে না, আমাকে ডিভোর্স দিবে। তা আমি বললাম কেন ডিভোর্স দিবা, কি সমস্যা কি হয়েছে তোমার? তা আমি তোমাদের বাড়িতে আর যাবো না, যদি পারো আমার ঈদের আগে যেভাবে হোক মোবাইল কিনা দিবা, প্রতি মাসে 15,000 টাকা করে দিবা, আর আমি আর তোমাকে বাড়িতে যাবো না, আমার ঘর ভাড়া করে দিবা। তো সে শর্ত যেগুলো দিছে আমি সব শর্তে রাজি ছিলাম। পরে আমি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, কুরবানিদের দেশে যাব ফ্যামিলির সাথে দেখা করতে। 3 বছর পর একটা প্রবাসী সব সময় থাকে যে চিন্তা আমি আজকে ফ্যামিলিটা ভালো রাখি, তারপর আমি দেশে যাবো, একটা আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে থাকে। কিন্তু আমি যখন বাড়ি যাওয়ার কথা তাকে আমি বলছি বাড়ি যাবো, তখন সে আমাকে বলে যে আমাকে মেরে ফেলবে, আমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিবে। আমি দেশে যাইতে চাই, আমার বউ আমাকে বলে জানেন আমাকে নাকি খাবারের সাথে বিষ খাওয়াই মাইরা লাগবে। আমরা প্রবাসী ভাই, আমরা সব সময় চিন্তায় থাকি যে কখন দেশে যাব, কখন প্রিয় মানুষগুলার মুখ দেখবো, কখন যাব আমার বউর মুখ দেখবো, আমার বউর কাছে যাব। সেই বউ আমাকে বলে আমাকে নাকি খাবারের সাথে বিষ খাওয়াই মাইরা ফেলাইবি। এর চেয়ে বড় কষ্ট এই দুনিয়া তার কি আছে? এত টাকা পয়সা দিয়ে কি হবে বলেন ভাই? যদি প্রিয় মানুষটার মুখ থেকে এমন কথা শুনতে হয়, তখন মন চাইছে নিজের জীবনটা নিজে দিয়ে ফেলাই। সে বউ আমার সাথে এইভাবে অন্যায় করে যাচ্ছে, আমি তার মান সম্মানের দিকে তাকিয়ে আমি সবকিছু সহ্য করে নিতেছি, ভাবতেছি হয়তো দূরে আছি দেখা সে আমার সাথে এমন কথা আছে। সে তো আমাকে অনেক ভালোবেসে বিয়ে করলো, তার জন্য আমি মনে কিছু নেই না। আমি ভাবছি কি দেশে গেলে সবকিছু ঠিক হয়ে যায়। শেষমেশ তারপরে সে কি করলো, রোজার ঈদের 2 দিন পর সে যে ছেলের সাথে সে কথা বলতো বা যে ছেলের সাথে পরকীয়া সম্পর্ক ছিল ওই ছেলের বাড়িতে যায় উঠছে, ওই বাড়িতে চলে গেছে, আমাকে ডিপোজও দেয় নাই। মানে যখন সে সাইরা চলে গেছে শুই না, আমার মনে হয় কি আমার আসমানটা ভাঙে মাথার উপর বসে আমার। তখন আমি না পারতেছি কারো কাছে বলতে, না পারতেছি নিজে সহ্য করতে। আমি সব সময় আমার বউর সুনাম করতাম মানুষের সাথে, আমি তার মান সম্মান মানে আমার মান সম্মান, ওই জিনিসটা চিন্তা করতাম। আজকে সে সাইরা চলে গেছে, আমার অনেক কষ্ট লাগছে ভাই। যে মানুষটার জন্য এত কিছু স্যাক্রিফাইস করলাম, এত কষ্ট করলাম 3টা বছর, নিজের দেহ বলি নাই, নিজে খাইয়া পাচ্ছি না খাইয়া পাচ্ছি, তার টাকা পয়সা তার সব স্বপ্ন পূরণ করছি। আমার খারাপ সময় আমি বিদেশে আছি অনেক টাকা ঋণ ফিন করে, তখন সে আমার পাশে ছিল। কিন্তু আজকে আমি ঋণ ফিন দিয়ে আমার এখন 1 টাকা ঋণ নাই, কিছু নাই। আমার এখন ক্ষমতা আছে এখন তাকে সবকিছু দেওয়ার, কিন্তু সে কি করছে, সে এখন আমার ভালো সময় সে আমার সাথে থাকলো না, সে এখন আমার ভালো সময় সে চলে গেল। আমার অনেক কষ্ট হয়। আমি এরকম একটা ছেলে যে চলাফেরা করছি দেশ কারো কোনোদিন ক্ষতি করি নাই, আমি এগুলা কখনো কল্পনা করি নাই সে আমাকে ছাইরা যাইবে, ছাইরা যে আরেকজনের হাত ধরবে। আমার অনেক কষ্ট হইতেছে, অনেক পায়, অনেক খারাপ লাগছে। আমি ভুইলা বুঝতে পারি না, আমি রাত্রে হইলে ঘুমাইতে পারি না, আমার অনেক কষ্ট হয়। আমি ঘুমাইতে গেলে তার কথা মনে পড়ে। এমনও রাইত যেত তার লগে সারা রাত কথা বলতাম, এখন কারোর সাথে কথা বলি না। অনেক কষ্ট হয় আমার, মাঝে মধ্যে অনেক খারাপ লাগে, বুকে অনেক ব্যথা হয়। তার সাথে আমি কান্না করে তার মানে পা ধরা বাকি আছে, তো তারা বুঝানোর চেষ্টা করছি আমি কারো কাছে বিচার দিই না, তার মান সম্মান নষ্ট হবে এদিকে। আমি তাকে আমার মতো করে বুঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কি করছে, সে চইলা গেল। আমি অনেক কষ্টগুলো বলতেছি, আমার ভিতরটা ফাইটা যাইতেছে। আমি তার কথা মনে করতে চাই না, তারপরে মনে পড়লে আমার অনেক কষ্ট হয় যে তাকে আমি নিঃস্বার্থে ভালোবাসলাম, যে মানুষটার এক কাপড়ে আমি নিলাম, তার ফ্যামিলির কোনো কিছুর দিকে তাকাই না। আমার ফ্যামিলি কি ভাববো বা কি বলবো আমি ওই দিকেও তাকাই নাই। আমি ভাবছি সে আমাকে ভালোবাসে, আমি তার ভালোবাসাই আমার তোর যথেষ্ট, আমার আর কিছু লাগবো না, আমি শুধু তাকেই চাই।
আজকে সেই মানুষ আমার সাইডে অন্যজনের করে, অন্যজনের সাথে সংসার করে। যখন এটা ভাবি না ভাই, তখন বুকটা ফেটে যায়। শেষ তার উদ্দেশ্যে বলা আছে, যে কাজটা করছো তুমি ঠিক করো নাই, তবে তুমি পরের হয়েছে দেখে কি হয়েছে, এই মনে ভালোবাসা তোমার জন্য সারা জীবন থাকবে। তবে যেন আসো, ভালো থাইকো, সুখে থাইকো। আর যেমনটা আমার সাথে করছো এমনটা অন্য কারোর সাথে করো না। তবে যেটা করছো ভালো করো নাই, এটার বিচার হয়তো আল্লাহ একদিন করবে। আমার মতো একটা ভালো ছেলেরে তুমি কষ্ট দিছো, যে ছেলে সিগারেট বিড়ি বাজে পথে চলাফেরা করে না, এমন একটা ছেলেরে তুমি কষ্ট দিছো। দেখো এটার বিচার একদিন একদিন আল্লাহ করবে।